আসসালামু আলাইকুম। আমি মাহবুব পাঠ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। 2 দিন পরে খবর এলো আমাকে ফরিদপুর জেলে নিয়ে যেতে। আমি ফরিদপুর জেলে ফিরে এলাম। এবার আমাকে রাখা হলো রাজপণ্ডিতের ওয়ার্ডে। এই ওয়ার্ডে 2টা কামরা। এক কামরায় 5 জন ছিল, আরেক কামরায় গোপালগঞ্জের বাবুচন্দ্র ঘোষ, মাদারীপুরের বাবু ফণী মজুমদার ও আমি। এই 2 জনকে আমি পূর্ব থেকেই জানতাম। ফণী মজুমদার পূর্বে ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন। ইংরেজ আমলে 8-9 বছর জেল খেটেছেন। দেশ স্বাধীন হবার পরও রেহাই পান নাই, বিবাহ করেন নাই। তার বাবা আছেন পাকিস্তানে, পেনশন পান। ফণীবাবু দেশ ছাড়তে রাজি হন নাই বলে তিনিও দেশ ছাড়েন নাই। হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে তাকে ভালোবাসত। কেউ কোনো বিপদে পড়লে ফণী মজুমদার হাজির হতেন। কারো বাড়িতে কেউ অসুস্থ হলে ফণী মজুমদারকে পাওয়া যেত। আমাকে অত্যন্ত স্নেহ করতেন। সরকার যাদের কমিউনিস্ট ভাবতেন তারা আছে এক কামরায়। আমরা 3 জন কমিউনিস্ট নয়, তাই আমরা আছি অন্য কামরায়। চন্দ্র ঘোষ ছিলেন একজন সমাজকর্মী, জীবনে রাজনীতি করেন নাই। মহাত্মা গান্ধীর মতো একখানা কাপড় পরতেন, একখানা কাপড় গায়ে দিতেন। শীতের সময়ও তার কোনো ব্যতিক্রম হতো না। জুতা পরতেন না, খড়ম পায়ে দিতেন। গোপালগঞ্জ মহকুমায় তিনি অনেক স্কুল করেছেন। কাশিয়ানী থানার রামদিয়া গ্রামে একটা ডিগ্রি কলেজ করেছেন। অনেক খাল কেটেছেন, রাস্তা করেছেন। এই সমস্ত কাজ তিনিই করতেন। পাকিস্তান হওয়ার পরে একজন সরকারি কর্মচারী অতি উৎসাহ দেখাবার জন্য সরকারকে মিথ্যা খবর দিয়ে তাকে গ্রেফতার করায় এবং শাস্তি হয়। শহীদ সোহরাওয়ার্দী সাহেব গোপালগঞ্জে এসে 1948 সালে সেই কর্মচারীকে বলেছিলেন, চন্দ্র ঘোষের মতো মানুষকে গ্রেফতার করে ও মিথ্যা মামলা দিয়ে পাকিস্তানের বদনামি করা হচ্ছে। চন্দ্র ঘোষ শাস্তি ভোগ করে আবার নিরাপত্তা বন্দী হয়েছেন। আমি গোপালগঞ্জের লোক, আমি সকল খবরই রাখতাম। মুসলিম লীগ ও পাকিস্তানের আন্দোলন আমি বেশি করেছি এই সমস্ত এলাকায়। দেশের মুসলমান হিন্দু সকলেই ভালোবাসত চন্দ্র ঘোষকে। তার অনেক মুসলমান ভক্তও ছিল। তফসিলি সম্প্রদায়ের হিন্দুরাই তার বেশি ভক্ত ছিল। গোপালগঞ্জের কিছু সংখ্যক তফসিলি সম্প্রদায়ের হিন্দু পাকিস্তান আন্দোলন সমর্থন করেছিল। এমনকি কিছু সংখ্যক নমশূদ্র হিন্দু কর্মী আমাদের সাথে সিলেট গণভোটে কাজ করেছিল। চন্দ্র ঘোষ একটা মেয়েদের হাই স্কুলও করেছিলেন। আমিও অনেক সরকারি কর্মচারীকে বলেছিলাম এ ভদ্রলোককে অত্যাচার না করতে, কারণ তিনি কোনোদিন রাজনীতি করেন নাই। সমাজে অনেক কাজ হবে তার মতো নিঃস্বার্থ ত্যাগী সমাজসেবক দিয়ে। দেশ স্বাধীন হয়েছে, এদের ব্যবহার করা দরকার। কে কার কথা শোনে? সরকারকে খবর দেওয়া হয়েছিল হিন্দুরা আইন মানছে না, হিন্দুস্তানের পতাকা তুলেছে। চন্দ্র ঘোষ এদের নেতা। শীঘ্রই আরো আর্ম পুলিশ পাঠাও, আরো কত কি খোদা জানে। কিন্তু আমি জানি সম্পূর্ণ মিথ্যা কথা। গোপালগঞ্জে মুসলমানদেরও শক্তি কম ছিল না। সেরকম হলে মুসলমানরা নিশ্চয়ই বাধা দিত। যদি এ সমস্ত অন্যায় করত সাম্প্রদায়িক দাঙ্গাও বেড়ে যেত। তেমন কোনো কিছুই হয় নাই। চন্দ্র ঘোষের গ্রেফতারে হিন্দুরা ভয় পেয়েছিল। বর্ণ হিন্দুরা পশ্চিমবঙ্গের দিকে রওনা করতে শুরু করেছে। যা সামান্য কিছু আছে তাও যাবার জন্য প্রস্তুত। তাকে গ্রেফতারের একমাত্র কারণ ছিল সরকারকে দেখো আমি কিভাবে রাজদ্রোহী কাজ দমন করলাম, পাকিস্তানকে রক্ষা করলাম, ইত্যাদি ইত্যাদি। আমি ফরিদপুর জেলে আসলাম স্বাস্থ্য খারাপ নিয়ে। এসেই আমার ভীষণ জ্বর, মাথার যন্ত্রণা, বুকে ব্যথা অনুভব করতে লাগলাম। চিকিৎসার ত্রুটি করছেন না জেল কর্তৃপক্ষ, তবুও কয়েকদিন খুব ভুগলাম।
রাতভর চন্দ্রবাবু আমার মাথার কাছে বসে পানি ঢেলেছেন। যখনই আমার হুঁশ হয়েছে আমি দেখি চন্দ্রবাবু বসে আছেন। ফণিবাবু অনেক রাত পর্যন্ত জেগে থাকতেন আমার জন্য। তিনি দিনের মধ্যে আমি চন্দ্রবাবুকে বিছানায় শুতে দেখি নাই। আমার মাথা টিপে দিয়েছেন, কখনো পানি ঢালছেন, কখনো ওষুধ খাওয়াচ্ছেন, কখনো পথ্য খেতে অনুরোধ করছেন। না খেতে চাইলে ধমক দিয়ে খাওয়াইতেন। আমি অনুরোধ করতাম এত কষ্ট না করতে। তিনি বলতেন, জীবনভরই তো এই কাজ করে এসেছি, এখন বুড়োকালে কষ্ট হয় না। ডাক্তার সাহেব আমাকে হাসপাতালে নিতে চেয়েছিলেন, কিন্তু চন্দ্রবাবু ও ফণিবাবু দেন নাই। কারণ সেখানে কে দেখবে? অন্যান্য রাজনৈতিক বন্দীরাও আমার জন্য অনেক কষ্ট করেছেন। কয়েকদিন পরেই আমি আরোগ্য লাভ করলাম, কিন্তু খুব দুর্বল হয়ে পড়েছিলাম বলে গোপালগঞ্জে মামলার দিনে যেতে পারি নাই। বাড়ির সকলে এসে ফিরে গিয়েছিল। বাড়ি থেকে নৌকায় আসতে হয় ও গোপালগঞ্জে থাকতে হয়, নানা অসুবিধা। আমি গোপালগঞ্জ না যাওয়ায় আব্বা খুব চিন্তিত হয়ে পরে টেলিগ্রাম করেছিলেন। এদিকে জ্বর থেকে মুক্তি পেলেও হাড় দুর্বল হয়ে পড়েছে, চোখের অসুখ বেড়েছে, পেটে একটা বেদনা অনুভব করতাম। এইভাবে আরো 1 মাস কেটে গেল। গোপালগঞ্জে মামলার তারিখ, আবার সেই পুরানা পথ দিয়ে যেতে হলো। এবার যেন সিন্ধিয়া ঘাট ডাক বাংলোকে আমার আরো ভালো লাগলো। অনেক দিন পরে রাতে ঘরের বাইরে আসি, কত কথাই না মনে পড়লো। 1945 সালে এই জায়গাটায় সোহরাওয়ার্দী সাহেবকে নিয়ে 1 রাত কাটিয়েছিলাম। আমার বন্ধু ও সহকর্মী মোল্লা জালালউদ্দিন আমার সাথে ছিল। এখান থেকেই পরের দিন নৌকায় তাকে গোপালগঞ্জ নিয়ে যায়। ফরিদপুরের জালাল ও হামিদ আমার পথে পাকিস্তানের আন্দোলনের কাজ করছে। সন্ধ্যার পরে অনেক লোক আমাকে দেখতে আসলো। এটা একটা ছোট্ট বন্দর। কয়েকজন ছোটখাটো সরকারি কর্মচারী এখানে থাকতেন। তারাও অনেকে আমার শরীর খারাপ শুনে দেখতে আসলেন। কিছু সময় আলাপ করার পরে একে একে সকলে বিদায় হলেন। ভয় তো কিছুটা আছে, যদি গোয়েন্দারা রিপোর্ট দেয়। এর মধ্যে একটা ঘটনাও ঘটে গেছে। মাদারীপুরের গোয়েন্দা বিভাগের এক কর্মচারী রিপোর্ট দিয়েছে যে আমি যখন মাদারীপুরের জাহাজে ছিলাম তখন লোক দেখা করেছে আমার সাথে। তাই যারা আমাকে পাহারা দিয়ে নিয়ে আসতো তারা এখন ভয় পেয়ে গেছে। তারা আমাকে অনুরোধ করেছে যাতে আমি বাইরের লোকের সাথে বেশি আলাপ না করি। আলাপ তো করব না সত্য, কিন্তু যারা আমাকে দেখতে আসে তাদের বাধা দেই কেমন করে? আলাপ তো শুধু এইটুকু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনারা কেমন আছেন? তারা ভুলে গেছেন এটা আমার জেলা, এখানে আমার আত্মীয় স্বজন অনেক। রাজনীতি করেছি এ জেলায়। আমি প্রায় সকল থানায় পাকিস্তানের জন্য সভা করেছি, অনেকে আমাকে জানে। অন্তত পক্ষে 20-30 জন আর্ম পুলিশ দিয়ে আমাকে পাঠানো উচিত ছিল। সোজা সরকারি লঞ্চ দিয়ে ফরিদপুর থেকে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ কোর্ট থেকে ফরিদপুর আনা নেওয়া করা দরকার ছিল। এদের দোষ দিয়ে লাভ কি? যতদূর পারা যায় আমি নিজেই চেষ্টা করি যাতে এই গরিবদের চাকরির ক্ষতি না হয়। বেশি সময় বাইরে বসে থাকা উচিত না, আবার জ্বর হলে আর উপায় থাকবে না। ভোর রাতে আবার জাহাজ ধরতে হবে, যদিও ঘাট একদম কাছে। গোপালগঞ্জ পৌঁছালাম। এবারও বাড়ি থেকে সকলে এসেছে। 2-3টা বড় নৌকা নিয়ে এসেছে। সকলেই আমার শরীর অবস্থা দেখে চিন্তা যুক্ত হয়ে পড়েছিল। মাতু চিৎকার করে কাঁদতে শুরু করলেন। কোর্ট থেকে ফিরে এলাম বিকালে। আগামীকাল আবার তারিখ পড়েছে। কোর্ট ইন্সপেক্টর সাহেবকে বললাম, দেরি করছেন কেন? সমস্ত সাক্ষী হাজির করেন। গোপালগঞ্জের পুরানা এসডিও সাক্ষী দিলেন। তিনি তো আসলেনই না, তখন বোধহয় চট্টগ্রামে ছিলেন। না এসে ভদ্রলোক ভালোই করেছেন, কারণ একটা গোলমাল হওয়ার সম্ভাবনা ছিল। লোক খুব ক্ষেপে ছিল। এক আশ্চর্য ঘটনা দেখলাম। গোপালগঞ্জের পুরানো পুলিশ ইন্সপেক্টর সাহেব
সাক্ষী দিতে এসেছেন। বোধহয় এখন ঢাকায় বদলি হয়েছেন। গোপালগঞ্জে তার নাম ছিল খুব সাধু কর্মচারী হিসেবে। ঘুষ খেতেন না। তিনি সাক্ষী দিতে উঠে একটা মিথ্যা কথাও বললেন না। যা সত্য, যা দেখেছেন তাই বললেন। আমি যে জনগণকে শান্তভাবে চলে যেতে বলেছিলাম সে কথাও স্বীকার করলেন। সরকারি উকিল ভদ্রলোক খুব চটে গেছেন দেখলাম, কিন্তু বলা তো হয়ে গেছে। আর হাকিম সাহেবও লিখে ফেলেছেন। এখন আর উপায় কি? আমি বুঝলাম মামলায় বোধ হয় কিছু হবে না, তবে ঘুরতে হবে আরো কিছুদিন। পাকিস্তানে এরকম পুলিশ কর্মচারীও আছে যারা মিথ্যা কথা বলতে চান না। আমাদের দেশে যে আইন, সেখানে সত্য মামলা ও মিথ্যা সাক্ষী না দিলে শাস্তি দেওয়া যায় না। মিথ্যা দিয়ে শুরু করা হয় আর মিথ্যা দিয়ে শেষ করতে হয়। যে দেশের বিচার ও ইনসাফ মিথ্যার উপর নির্ভরশীল, সে দেশের মানুষ সত্যিকারের ইনসাফ পেতে পারে কিনা সন্দেহ। আবার পরের মাসে তারিখ পড়ল। আমি আগের মতো থানায় ফিরে এলাম। 2 দিন সকাল ও বিকালে সকলের সাথে দেখা হলো। রাজা, মামা ও মামি কিছুতেই অন্য কোথাও খাবারের বন্দোবস্ত করতে দিলেন না। মামি আমাকে খুব ভালোবাসতেন। নানিও আছেন সেখানে। আমার খাবার তাদের বাসা থেকেই আসতো। বাড়ি থেকে যারা এসেছিল তাদের মধ্যে মেয়েরা মামার বাড়ি আর পুরুষরা নৌকায় থাকতেন। রেনু আমাকে যখন একাকী পেল বলল, জেলে থাকো, আপত্তি নাই, তবে স্বাস্থ্যের দিকে নজর রেখো। তোমাকে দেখে আমার মন খুব খারাপ হয়ে গেছে। তোমার বোঝা উচিত আমার দুনিয়ায় কেউ নাই। ছোটবেলায় বাবা মা মারা গেছেন, আমার কেউ নাই। তোমার কিছু হলে বাঁচবো কি করে? কেঁদেই ফেলল। আমি রেনুকে বোঝাতে চেষ্টা করলাম, তাতে ফল হলো উল্টা। আরো কাঁদতে শুরু করলো। হাঁচু ও কামাল ওদের মার কাদা দেখে ছুটে যেয়ে গলা ধরে আদর করতে লাগলো। আমি বললাম, খোদা যা করে তাই হবে, চিন্তা করে লাভ কি? পরের দিন ওদের কাছ থেকে বিদায় নিলাম। মাকে বোঝাতে অনেক কষ্ট হলো। ফরিদপুর জেলে ফিরে এলাম। দেখি চন্দ্রবাবু হাসপাতালে ভর্তি হয়েছেন। অবস্থা খুবই খারাপ। তার হার্নিয়ার ব্যারাম ছিল। পেটে চাপ দিয়েছিল, হঠাৎ নাড়ি উল্টে গেছে, ফলে গলা দিয়ে মল পড়তে শুরু করেছে। যে কোনো সময় মারা যেতে পারেন। সিভিল সার্জন সাহেব খুব ভালো ডাক্তার। তিনি অপারেশন করতে চাইলেন, কারণ মারা যখন যাবেনি তখন শেষ চেষ্টা করে দেখতে চান। আত্মীয় স্বজন কেউ নাই যে তার পক্ষ থেকে অনুমতি পত্র লিখে দিবে। চন্দ্র ঘোষ নিজেই লিখে দিতে রাজি হলেন। বললেন, কেউ যখন নাই তখন আর কি করা যাবে। সিভিল সার্জন সাহেব বাইরের হাসপাতালে নিতে হুকুম দিলেন। চন্দ্র ঘোষ তাকে বললেন, আমাকে বাইরের হাসপাতালে নিয়ে যাচ্ছেন? আমার তো কেউ নাই। আমি শেখ মুজিবুর রহমানকে একবার দেখতে চাই। সে আমার ভাইয়ের মতো। জীবনে তো আর দেখা হবে না। সিভিল সার্জন এবং জেলের সুপারিনটেন্ডেন্ট তাদের নির্দেশে আমাকে জেল গেট নিয়ে যাওয়া হলো। চন্দ্র ঘোষ স্ট্রেচারে শুয়ে আছেন। দেখে মনে হলো আর বাঁচবে না। আমাকে দেখে কেঁদে ফেললেন এবং বললেন, ভাই, এরা আমাকে সাম্প্রদায়িক বলে বদনাম দিল। শুধু এই আমার দুঃখ মরার সময়। কোনোদিন হিন্দু মুসলমানকে 2 চোখে দেখি নাই। সকলকে আমায় ক্ষমা করে দিতে বলো। আর তোমার কাছে আমার অনুরোধ রইল, মানুষকে মানুষ হিসেবে দেখো। মানুষে কোনো পার্থক্য ভগবানও করেন নাই। আমার তো কেউ নাই, আপন ভেবে তোমাকে এই শেষ দেখা দেখে নিলাম। ভগবান তোমার মঙ্গল করুক। এমনভাবে কথাগুলো বললেন যে সুপারিনটেন্ডেন্ট, জেলা সাহেব, ডেপুটি জেলার ডাক্তার ও গোয়েন্দা কর্মচারী সকলের চোখে পানি এসে গিয়েছিল। আর আমার চোখে পানি এসে গিয়েছিল। বললাম, চিন্তা করবেন না, আমি মানুষকে মানুষ হিসেবেই দেখি। রাজনীতিতে আমার কাছে মুসলমান, হিন্দু ও খ্রিস্টান বলে কিছু নাই। সকলেই মানুষ। আর কথা বলার শক্তি আমার ছিল না। শেষবারের মতো বললাম, আল্লাহ করলে আপনি ভালো হয়ে যেতে পারেন। তাকে নিয়ে গেল। সিভিল সার্জন সাহেব বললেন,
আশা খুব কম, তবে শেষ চেষ্টা করছি অপারেশন করে। আমরা সকলেই খুব চিন্তায় রইলাম, কি হয়। 2 ঘন্টা পরে জেল কর্তৃপক্ষ খবর দিল অপারেশন করা হয়ে গেছে, অবস্থা ভালোই মনে হয়। সন্ধ্যায় আবার খবর পেলাম বাঁচার সম্ভাবনা আছে, তবে এখনো বলা যায় না। রাতটা অনেক উদ্বেগে কাটালাম। সকালবেলা খবর পেলাম তার অবস্থা উন্নতির দিকে। গলা দিয়ে মল আসছে না, আশা করা যায় এবারের মতো বেঁচে যাবেন। পরের দিন সকাল থেকে খবর এসেছে তাকে মুক্তি দিবে। মুক্তি তিনি পেলেন, তবে কিছুদিন হাসপাতালে থাকতে হবে যদি বেঁচে যান। বোধহয় 15 দিন হাসপাতালে ছিলেন। আর ভয় নাই, শুধু ঘা এখনো সম্পূর্ণভাবে ভালো হয় নাই। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সাথে সাথে জেলা ম্যাজিস্ট্রেট অন্তরীণ আদেশ দিলেন তার গ্রাম রামদিয়ায় তাকে থাকতে হবে। চন্দ্র ঘোষ জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে দেখা করতে গেলে তিনি বললেন, যদি পাকিস্তানে থাকতে হয় তবে গ্রামে অন্তরীণ থাকতে হবে। আর যদি চিকিৎসা করতে কলকাতা যেতে চান আমাদের আপত্তি নাই। যখন আসবেন পুলিশকে খবর দিতে হবে। চন্দ্রবাবু রাজি হলেন এবং জেল গেটে আসলেন তার সামান্য জিনিস নিতে। আমাকে যাবার পূর্বে খবর দিয়েছিল। তার চলে যাওয়াতে সত্যি আমি দুঃখ পেয়েছিলাম। কয়েকদিন পরে ফণীবাবুও যেন কোথায় চলে গেলেন। এখন এই কামরায় আমি একলা পড়লাম। দিনের বেলায় যদিও দেখা হতো অন্যান্য রাজনৈতিক বন্দীদের সাথে, রাতে আমাকে একলাই থাকতে হতো। তবে প্রত্যেক রবিবার আমার এক জায়গায় বসতাম এবং হালকা গল্পগুজব করতাম। যে যা জানে। আমাদের মধ্যে রাজনীতির বেশি আলাপ হতো না। কোনো সময় আলোচনা শুরু হলেই তর্ক বিতর্ক হতো। 4 জন ছিলেন, একমতাবলম্বী, আমি একা এবং বাবু নেপাল নাহা অন্য মতের। তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা। ডাক্তার মারুফ হোসেন আমাদের খাবার ইনচার্জ ছিলেন। আমরা তাকে ম্যানেজার বলতাম। আমাদের কষ্ট হতো কারণ যা আমাদের দেওয়া হতো তাতে চলা কষ্টকর ছিল। ফরিদপুর জেলে যথেষ্ট শাকসবজি হতো, তার থেকে কিছু আমাদের মাঝে দেওয়া হতো। যা হোক, আরও একবার গোপালগঞ্জে যাই। আমাদের স্বাস্থ্য খুব খারাপ হয়ে পড়েছিল। হাড় দুর্বল হয়ে গেছে, চক্ষু যন্ত্রণা বেড়ে গেছে, লেখাপড়া করতে পারছি না। আমার বাম পায়ে একটা রিউম্যাটিকের ব্যথা ছিল। সিভিল সার্জন ও ডাক্তার সাহেব আমাকে খুব ভালোভাবে চিকিৎসা করেছিলেন, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না দেখে আমাকে বললেন, আপনাকে ঢাকা জেলে পাঠিয়ে দিতে চাই, কারণ চোখের ও হার্টের চিকিৎসা এখানে হওয়া সম্ভব নয়। মেডিকেল কলেজে আপনার ভর্তি হয়ে চিকিৎসা করা দরকার। আমি বললাম, যা ভালো হয় তাই আপনারা করবেন। আমি কি বলতে পারি। লেখালেখি করতে কয়েকদিন সময় লাগলো। তারপর আরও কিছুদিন পরে সরকার থেকে হুকুম এলো আমাকে ঢাকা জেলে পাঠাতে। ফরিদপুর থেকে ট্রেনে গোয়ালন্দ থেকে জাহাজে নারায়ণগঞ্জ আসলাম এবং নারায়ণগঞ্জ থেকে ট্যাক্সিতে করে ঢাকা জেল গেট থেকে জেল হাসপাতাল। গোয়ালন্দের জাহাজ তখনও ভালো এবং আরামদায়ক ছিল। সরকার আমাকে ইন্টার ক্লাসে নিয়ে যাওয়ার পাশ দিয়েছিলেন। আমি বললাম আমি প্রথম ক্লাসে যাব, কারণ জাহাজে অত্যন্ত ভিড়, আমার ঘুমাতে হবে। আমার টাকা আছে আপনাদের কাছে, সেই টাকা দিয়ে প্রথম শ্রেণীর টিকিট কিনে নেন। কি করবে? আমার সাথে গোলমাল করে বোধহয় বেশি সুবিধা হবে না। তারা রাজি হলেন। এছাড়া গরিব সরকারি কর্মচারীরা কখনোই চায় না আমার কোনো অসুবিধা হোক। আমি যখন ঢাকা জেলে আসলাম তখন 1951 সালের শেষের দিকে প্রায় 1 মাস জেল হাসপাতালে রইলাম। আমার মালপত্র সেই পুরনো জায়গায় নিয়ে রাখা হয়েছিল। মাওলানা ভাসানী সাহেব পূর্বেই মুক্তি পেয়ে গেছেন। কয়েকদিন পরে খবর পেলাম বরিশালের মহিউদ্দিন সাহেবকে ঢাকা জেলে নিয়ে আসা হয়েছে নিরাপত্তা আইনে বন্দী করে। সে কিছুদিন পূর্ব পর্যন্ত জেলা মুসলিম লীগের সম্পাদক ছিল। সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িত থাকার জন্য তাকে নাকি সরকার গ্রেপ্তার করেছে। 1951 সালে বরিশালে এক ভয়াবহ দাঙ্গা হয়েছিল। মহিউদ্দিন পাকিস্তান আন্দোলনের ভালো কর্মী ছিল। ছাত্র আন্দোলনে সে আমার বিরুদ্ধে দলে ছিল। আমার মুসলিম লীগ ত্যাগ করলেও সে ত্যাগ করে নাই। বরিশালে তারই এক সহকর্মী, আমার বিশিষ্ট বন্ধু
কাজী বাহাউদ্দিন জেলা ছাত্রলীগের নেতা ছিলেন এবং মহিউদ্দিন সাহেবের বিরুদ্ধ দলে ছিলেন। আমি ও আমার সহকর্মীরা মহিউদ্দিনকে ভালো চোখে দেখতাম না, কারণ তখন পর্যন্ত সে সরকারের অন্ধ সমর্থক ছিল। মহিউদ্দিনের সাথে আলাপ করে দেখলাম তার অনেক পরিবর্তন হয়েছে। বের হতে পারলে সে আর মুসলিম লীগ করবে না, সেটা আমি বুঝতে পারলাম। সাম্প্রদায়িক রাজনীতি যে পাকিস্তানের জন্য ক্ষতিকর, একথাও সে স্বীকার করলো। ঢাকা জেল হাসপাতালে আমার চিকিৎসা হবে না, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হবে। আমি জানিয়ে দিলাম আমাকে কেবিন দিতে হবে, না হলে আমি যাব না। সরকার কেবিন দিতে রাজি হলেন। আমাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার বন্দোবস্ত চলছে। আমার ও মহিউদ্দিনের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি ছিল পূর্বে, এখন দুজনই বন্দী। আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। মহিউদ্দিন আমাকে বলল, তোমার জন্য তো তোমার দল ও ছাত্রলীগ মুক্তি আন্দোলন করবে, আমার জন্য কেউ করবে না। আমি তো মুসলিম লীগে ছিলাম, আর মুসলিম লীগ সরকারই আমাকে গ্রেপ্তার করছে। তুমি তো বোঝো আমি রাজনৈতিক কর্মী, আমার পক্ষে নিজ হাতে দাঙ্গা করা সম্ভব নয়। আমার নামে মিথ্যা কথা রটাচ্ছে, কারণ লীগের মধ্যে দুইটা দল হয়ে গেছে। আমি নুরুল আমিন সাহেবের দলের বিরুদ্ধে, তাই তিনি আমাকে নিরাপত্তা আইনে গ্রেফতার করেছেন। আরো বললেন, তোমার জন্য শহীদ সাহেব ও ভাসানী সাহেবও আন্দোলন করবেন। আমি বললাম, যা হবার হয়ে গেছে, তারা আমার মুক্তি চাইলে তোমার মুক্তিও চাইবেন, সে বন্দোবস্ত আমি করব, তুমি দেখে নিও। কয়েকদিন পরেই আমাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলো। চক্ষু দুইটা বেশি যন্ত্রণা দিতেছিল, তাই প্রথমে চোখের চিকিৎসা শুরু করলেন ক্যাপ্টেন লস্কর, চোখের বিখ্যাত ডাক্তার। কিছুদিনের মধ্যে কিছুটা উপকার হলো, আর কিছুদিন লাগবে। ডাক্তার শামসুদ্দিন সাহেবের হার্টের চিকিৎসা শুরু করলেন। বিকালে অনেক লোক আসতো আমাকে দেখতে, কারণ বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত যে কেউ হাসপাতালে আসতে পারত। তখন সামান্য কয়েকটা কেবিন ছিল। আমার কেবিনটা ছিল দোতলার ঠিক সিঁড়ির পাশে। মেডিকেল কলেজের ছাত্ররা দলে দলে আসতো, কেউ কিছু বলতে পারত না। পুলিশরা কেবিনের বাইরে ডিউটি করত। সন্ধ্যার পরে যখন ভিড় কম হতো, আমি বাইরে বারান্দায় ঘুরতাম। আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম। ভাসানী সাহেব জেল থেকে বের হয়ে বসে নাই। হক সাহেব কিছুদিন চুপ করেছিলেন। শহীদ সাহেবও পূর্ব বাংলায় এসেছেন। ভাসানী সাহেবকে নিয়ে তিনি ময়মনসিংহ, কুমিল্লা আরো অনেক জায়গায় সভা করলেন। প্রত্যেক সভায় মুসলিম লীগ গোলমাল করতে চেষ্টা করেছে। ঢাকার সভায় 144 ধারা জারি করেছিল, তবু শহীদ সাহেব আরমানিটোলায় গিয়েছিলেন, কারণ অনেক লোক জমেছিল। শহীদ সাহেব সকলকে অনুরোধ করেছিলেন চলে যেতে, কারণ তিনি 144 ধারা ভঙ্গ করতে চান না। শহীদ সাহেব ও ভাসানী সাহেব আমার মুক্তির জন্য জোর দাবি তুলেছিলেন। আমি যে অসুস্থ, হাসপাতালে আছি, সে কথাও বলতে ভোলেন নাই। শহীদ সাহেব ও আতাউর রহমান সাহেব বিশেষ অনুমতি নিয়ে আমাকে দেখতে আসলেন হাসপাতালে। অনেক কথা হলো। শহীদ সাহেব আমাকে খুব আদর করলেন। ডাক্তার সাহেবদের ডেকে বললেন আমার দিকে বিশেষভাবে নজর দিতে। আমি মহিউদ্দিনের কথা তুললাম। শহীদ সাহেব আমার দিকে আশ্চর্য হয়ে চেয়ে রইলেন এবং বললেন, তুমি বোধহয় জানো না, এই মহিউদ্দিন আমাদের বিরুদ্ধে লিয়াকত আলী খানের কাছে এক মিথ্যা চিঠি পাঠিয়েছিল যখন বরিশাল যাই শান্তি মিশনের জন্য সভা করতে 1948 সালে। আবার সে সাম্প্রদায়িক দাঙ্গাও করেছে 1951 সালে। আমি বললাম, স্যার, মানুষের পরিবর্তন হতে পারে। কর্মী তো ভালো ছিল, আপনি তো জানেন। এখন জেলে আছে, আমার সাথেই আছে। আমি আপনাকে বলছি, আপনি বিশ্বাস করুন, ওর অনেক পরিবর্তন হয়েছে। ভালো পথে আনতে পারলে দেশের অনেক কাজ হবে। আমরা উদার হলে তো কোনো ক্ষতি নাই। আমার জন্য যখন মুক্তি দাবি করবেন, ওর নামটাও একটু নিবেন, সকলকে বলে দিবেন। শহীদ সাহেব ছিলেন সাগরের মতো উদার। যে কোনো লোক তার কাছে একবার যে হাজির হয়েছে, সে যত বড় অন্যায় করুক না কেন, তাকে ক্ষমা করে দিয়েছেন। শওকত সাহেব এবং ছাত্রলীগ কর্মীরা একটা আবেদনপত্র ছাপিয়েছে, ঢাকার বহু গণমান্য ব্যক্তিদের দিয়ে দস্তখত করে আমাদের মুক্তি দাবি করে। আমি শওকত মিয়াকে বললাম, মেহেরবানি করে মহিউদ্দিন নামটাও আমার নামের সাথে দিবে। ছাত্রলীগ তো ক্ষেপে অস্থির। ছাত্রলীগ নেতারা পালিয়ে অনেক রাত আমার সাথে মেডিকেল কলেজে দেখা করতে আসতো। অনেকে আবার মেডিকেল কলেজের ছাত্র সেজে আমার সাথে দেখা করতে আসতো।
আমি অনেককে বুঝিয়ে রাজি করলাম, কিন্তু বরিশালের ছাত্রলীগ নেতারা আমাকে ভুল বুঝলো, যদিও আমি মুক্তি পাওয়ার পর ভুল বোঝাবুঝি দূর করতে পেরেছিলাম। 1951 সালের অক্টোবর মাসে মাওলানা ভাসানী ও আমি যখন জেলে, সেই সময় জনাব লিয়াকত আলী খানকে রাওয়ালপিন্ডিতে এক জনসভায় গুলি করে হত্যা করা হয়েছিল। খাজা নাজিমুদ্দিন সাহেব গভর্নর জেনারেলের পদ ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রী হলেন এবং গোলাম মোহাম্মদ অর্থমন্ত্রী ছিলেন। তাকে গভর্নর জেনারেল করলেন। লিয়াকত আলী খান যে ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিলেন, সেই ষড়যন্ত্রেই তাকে মরতে হলো। কে বা কারা লিয়াকত আলী খানকে হত্যা করার পেছনে ছিল, আজ পর্যন্ত তা উদ্ঘাটন হয় নাই, আর হবেও না। এই ষড়যন্ত্রকারীরা যে খুব শক্তিশালী ছিল তা বোঝা যায়, কারণ তারা কোনো চিহ্ন পর্যন্ত রাখে নাই। প্রকাশ্য দিবালোক জনসমাবেশে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা করা হয়েছিল। কি করে হত্যাকারী অত নিকটে স্থান পেল, কি করে পিস্তল তুলে গুলি করলো, কেউই দেখতে পেল না কেন? গুলির সাথে সাথে আত্মাইকে গুলি করে হত্যা করার কারণ কি? অনেক প্রশ্নই আমাদের মনে জেগেছিল। যদিও তারই হুকুমে এবং নুরুল আমিন সাহেবের মেহেরবানিতে আমরা জেলে আছি, তবুও তার মৃত্যুতে দুঃখ পেয়েছিলাম, কারণ ষড়যন্ত্রের রাজনীতি আমরা বিশ্বাস করি না। পাকিস্তানে যে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়ে গেছে, তাতে আমাদের ভয় হলো। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে গুলি করে হত্যা করা যে কত বড় জঘন্য কাজ, তা ভাষায় প্রকাশ করা কষ্টকর। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, তারা এই সমস্ত জঘন্য কাজকে ঘৃণা করি। খাজা নাজিমুদ্দিন সাহেব তার মন্ত্রিত্বে একজন সরকারি আমলাকে গ্রহণ করলেন। তার নাম চৌধুরী আহমেদ আলী। তিনি পাকিস্তান সরকারের সেক্রেটারি জেনারেল ছিলেন। তাকে অর্থমন্ত্রী করা হলো। এরপর আমলাতন্ত্রের প্রকাশ্য খেলা শুরু হলো পাকিস্তানের রাজনীতিতে। একজন সরকারি কর্মচারী হলেন গভর্নর জেনারেল, আরেকজন হলেন অর্থমন্ত্রী। খাজা নাজিমুদ্দিন ছিলেন দুর্বল প্রকৃতির লোক। তিনি অনেক গুণের অধিকারী ছিলেন, তবে কর্মক্ষমতা ও উদ্যোগের অভাব ছিল। ফলে আমলাতন্ত্র মাথা তুলে দাঁড়ালো। বিশেষ করে যখন তাদেরই একজনকে অর্থমন্ত্রী করা হলো, অনেকের মনে গোপনে গোপনে উচ্চাসার ও সঞ্চার হলো। আমলাতন্ত্রের জোটের কাছে রাজনীতিবিদরা পরাজিত হতে শুরু করলো।